দর্শক স্বাগত উইলার স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি তাপস জুবায়ের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেল ভারত। বৃহস্পতিবার বার্মিংহামের রাজবাস্টনে টাইগারদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে টাইগারদের সম্ভাবনা নিয়ে কথা বলতে আজ উইলার স্পোর্টসে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তারেক আজিজ খান। স্বাগত উইলার স্পোর্টসে, কেমন আছেন ভাই? ভালো আছি। তারেক আজিজ, আপনার কাছে জানতে চাইবো, দক্ষিণ আফ্রিকা আরও একটা বড় টুর্নামেন্টে এইভাবে পতন হলো এবার ভারতের কাছে। না, আরেকবার কিন্তু প্রমাণ হলো যে আপনার চাপের মুখে আপনার সাউথ আফ্রিকা যেভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারলো না, মানে সেই চোকাস নামটা থেকে ওদের বেরোনোর জন্য সত্যিকারের একটা বড় টুর্নামেন্ট ওরা কিন্তু সবসময় যে ধারাবাহিকতা বজায় রেখেছে, আমি বলবো যে কালকের ম্যাচেও পুরোপুরি সেই ধারাবাহিকতায় বজায় রাখলো। যেখান থেকে আপনার বের হয়ে সাউথ আফ্রিকা একটা পরের প্রজন্ম আপনার যে বের হয়ে আসবে, সেই জায়গাটা আমি বলবো যে সাউথ আফ্রিকা ভীষণভাবে হতাশ করেছে ক্রিকেট প্রেমীদেরকে। আরেকটা ব্যাপার হচ্ছে কুইন্টন ডিকক, যিনি কিনা আগে কখনো ভারতের সাথে যখন 50 করেছেন তখনই এটা সেঞ্চুরিতে উনি এটা কনভার্ট করেছেন। এরকম 5টা ইনিংস আছে। গতকাল কিন্তু উনি 53 রানে আউট হয়ে গেলেন। আমরা একটু চেষ্টা করেছিলেন, এরপরে আসলে আর ওইভাবে ফোন ডিজিটের মতো সবার ইনিংস। আসলে কেন এরকমটা হচ্ছে? কালকের ওভারঅল যদি আপনি খেলাটা মনিটর করেন তাহলে দেখবেন যে পুরো খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা পুরোপুরি কন্ট্রোল করেছে ইন্ডিয়া। আপনি দেখেন ওরা টসে জিতেছে, যখন ফিল্ডিং নিয়েছে, ফিল্ডিং এর পরে বোলিং ইউনিট যেভাবে ওদেরকে সাপোর্ট করেছে, ওভারঅল সব মিলে আমি বলবো যে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং তিনটা ডিপার্টমেন্টে পুরোপুরি আপনার ডমিনেট করেছে ইন্ডিয়া। স্পেশালি আমি বলবো যে ওদের পেস বোলারগুলো আপনার চমৎকার বোলিং করেছে আর্লি ইন দ্য ইনিংসে। পরবর্তীতে অশ্বিন, আমি বলবো যে এটা কিন্তু অশ্বিনের ফার্স্ট ম্যাচ ছিল এবং সে ফিরে আসাতে যে টিমের স্ট্রেংথটা বেড়েছে। এবং আপনি যদি দেখেন যে ফিল্ডিং অ্যাটিটিউড, স্পেশালি বিরাট কোহলি অ্যান্ড আদার্স গাই দে ডুইং দ্যাট ভেরি ওয়েল। আপনি যদি সব মিলিয়ে দেখেন, আমি বলবো যে ম্যাচটাতে যদি ইন্ডিয়া যদি বলেছে এখন উইকেট দরকার, তো উইকেট পড়েছে, পুরো কন্ট্রোল, পুরো ম্যাচের কন্ট্রোল ইন্ডিয়াদের হাতে ছিল। এবং ডু আর ডাই ম্যাচে ইন্ডিয়া যে ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে তার বিপরীত, সম্পূর্ণ বিপরীত আপনার সাউথ আফ্রিকা, যেখানে তাদেরকে মিলে ধরার কথা ছিল সেই জায়গাটা পুরোপুরি হতাশ করেছে ক্রিকেট প্রেমীদেরকে। আমরা দেখলাম র্যাঙ্কিং এর 1 নম্বর দল, এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বড় বড় দলগুলোর পতন হয়ে গেলেও কিন্তু এক ধরনের এখন টিকে আছে এক অর্থে ইংল্যান্ড এবং ভারত, যে দুইটা দল হয়তো শক্তিমত্তায় বাংলাদেশ থেকেও উপরে আছে। সেক্ষেত্রে বিরাট কোহলির রানে ফেরা কতটুকু ইতিবাচক ভারতের জন্য? না, ভারতের জন্য বিরাট কোহলিকে এটা কিন্তু ভারত জানে এবং ওয়ার্ল্ড মিডিয়া বলেন আর ওয়ার্ল্ড ক্রিকেট সবাই জানে যে অ্যাকচুয়ালি বিরাট কোহলি কি জিনিস। আপনার সে কিন্তু প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছে যে হি ইজ দ্য নাম্বার 1 ব্যাটসম্যান। আপনার সচিন টেন্ডুলকারের পরে মনে হয় ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আপনার এভার প্রডিউস যে বিরাট কোহলি। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি দেখেন যে এই যে একটা আইসিসির মতো একটা বড় ইভেন্টে, আমি বলবো যে এশিয়ার সবগুলো দেশ, আপনি যদি দেখেন যে এশিয়ার পার্টিসিপেটরা কিন্তু এশিয়ান জায়ান্টরা উঠে আসতেছে, এটা কিন্তু ক্রিকেটের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আপনি দেখেন শ্রীলঙ্কা যেভাবে ইন্ডিয়াকে বিট করেছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ যেভাবে খেলছে, পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়েছে, সব মিলে আমি বলবো যে এশিয়ানদের জন্য একটা বিশাল বড় পাওয়া বলবো যে চ্যাম্পিয়ন ট্রফি, যেখানে এশিয়ান ক্রিকেট জায়ান্টরা নিজেদেরকে আপনার সঠিকভাবে মেলে ধরছে। অবশ্যই রানে ফেরা ইন্ডিয়ার জন্য ভালো, বাট আমি চাবো যে আমাদের সাথে যেন অবশ্যই ইন্ডিয়া যেন আপনার আমাদের সাথে ভারতের ম্যাচ, এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে আমরা কালকে যে ম্যাচটা হলো এটার একটা ম্যাচ স্টোরি দেখে তারপর আবার আলোচনায় ফিরি। দর্শক, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বি গ্রুপের ডু অর ডাই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কিন্তু 8 উইকেটে হারিয়েছে ভারত। ফলে আসরের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোহলিদেরকেই পাচ্ছে বাংলাদেশ। কেনিংটন ওভালে প্রোটিয়াদের দেয়া 192 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বিস্তারিত দেখব তহিদুল ইসলামের প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের হিসেব নিকেশে এসে ঠেকে শেষ 2 ম্যাচে। সেমিফাইনালের টিকিট নিশ্চিতে জয়ের বিকল্প নেই কারো সামনে। এমন সমীকরণের ম্যাচে কেনিংটন ওভালে টস জিতে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আর অধিনায়কের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়ারা। 2 ওপেনারের ব্যাটে শুরুটা ভালোই করে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটি থেকে আসে 76 রান। হাসি মামলা 35 রানে ফিরলেও ক্যারিয়ারের 14তম অর্ধশতক তুলে নেন ডিকুক। তবে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি কুক। 53 রান করে জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাত্র 2 রানের ব্যবধানে ডিভিলিয়ার্স ও মিলারের রান আউট পাল্টে দেয় ম্যাচের চিত্র। চালকের আসনে বসে ভারত। পরে আর ম্যাচে ফিরতে পারেনি প্রোটিয়ারা। একে একে সাজঘরে ফিরেছেন ডুপ্লেসি, মরিসরা। শেষ পর্যন্ত ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের সামনে 192 রানের টার্গেট দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে রাবাদা মর্কেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কিছুটা ধীর গতির সূচনা করে ভারত। রানের চাকা সচল রাখার চেষ্টায় মর্কেলের শিকারে পরিণত হন রোহিত শর্মা।
তবে দ্বিতীয় উইকেটে ধাওয়ান ও কোহলির ব্যাটে জয়ের পথ সুগম হয় ভারতের। ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক তুলে নেন ধাওয়ান ও ৪১তম অর্ধশতকের দেখা পান কোহলি। তাদের ১২৮ রানের জুটিতে ভর করেই সহজে জয়ের বন্দরে নোঙর করে ভারত। এদিকে এ জয়ের ফলে আগামী ১৫ই জুন আসরের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পাচ্ছে বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, নিউজ 24। দর্শক দেখছিলাম দক্ষিণ আফ্রিকার আরও একটি পরাজয় এবার ভারতের কাছে তারা হারলো এবং তাদের চোখার তকমাটা কিন্তু আরও একবার তারা উজ্জ্বল করে নিল। আসলে বিশ্ব ক্রিকেটে বড় কোনো টুর্নামেন্টে তাদের এভাবে পতন, এটা আসলে খুবই আশ্চর্যজনক এবং অবশ্যই লজ্জাজনক। আমরা বাংলাদেশের সেমিফাইনালে ওঠা নিয়ে তার কাছে সাথে একটু কথা বলছিলাম। আপনি তো ইংল্যান্ডের কন্ডিশনে খেলেছেন, ওখানকার যে নর্মাল যে কন্ডিশন, সেই কন্ডিশনে ক্রিকেটাররা কেমন খেলে থাকেন? আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি আলাদা কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়ে থাকে? না, আর্লি সামারে আপনার ইংল্যান্ডে আসলে খেলা ভেরি ডিফিকাল্ট। আপনি যদি দেখেন যে এই ওয়েদারের সাথে খাপ খাওয়ানোটাই ক্রিকেটারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকে। বাট দ্যাট ইজ দ্য ডিফারেন্ট সিনারিও। আপনি যদি দেখেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আইসিসি যেভাবে নিয়ে উইকেটগুলোকে তৈরি করেছে, আপনি দেখেন রানের বন্যা বলছে। বাট এটা কিন্তু ইংল্যান্ডে, আপনি যদি ইংল্যান্ডের সাথে খেলা হতো তাহলে কিন্তু এই ধরনের পেতেন না। বাট এটা একটা ভালো দিক, এবং সবচেয়ে বড় ভালো দিক হলো আপনি যদি দেখেন যে এখানে প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ডমিনেট করছে আপনার ম্যাচগুলোতে, এবং আমার মনে হয় যে বলারদেরকে কিছুটা স্ট্রাগল করতে হচ্ছে। সেই তুলনায় আমি বলবো যে আইসিসি এই যেটা সমভাব, যে কেউ অ্যাডভান্টেজ পাবে কেউ পাবে না, সেই জায়গাতে আমি বলবো যে আইসিসি চমৎকার একটি মানে আমি বলবো যে ফিল তৈরি করেছে। বাট বৃষ্টি আমাদেরকে কিছুটা আপনার চিন্তায় ফেলছে। ইংল্যান্ডের এই বৃষ্টি, সানি ওয়েদার, এই সব মিলেই আমি বলবো যে চমৎকার একটা ক্রিকেট খেলার জন্য একটা সব থেকে আইডিয়াল জায়গা আপনার ইংল্যান্ড। আরেকটা ব্যাপার হচ্ছে আজকে তো পাকিস্তান শ্রীলঙ্কা লড়াই, দুইটা দলে কিন্তু তারা কামব্যাক করেছে। তারা একটা দল ভারতের মতো শক্তিশালী ব্যাটিং অর্ডারকে পরাস্ত করে লঙ্কান ব্যাটিং অর্ডার দিয়ে তারা জয় পেয়েছে। আর একটা পাকিস্তান যারা তাদের বোলিং কারিশমা দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। দুই দলের একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ বলা যায়। এটা সম্বন্ধে যদি একটু বলেন, ম্যাচটা কেমন হবে? দুইটা দলই অবশ্যই ম্যাচটা আপনার এক্সাইটিং হবে, বিকজ দুইটা দলই কিন্তু নিজেদেরকে হারিয়ে আবার নতুন করে আপনার ফিরে পাওয়ার লড়াইয়ে ব্যস্ত। আপনি যদি দেখেন যে পাকিস্তান যেভাবে ইন্ডিয়ার সাথে হারলো, দেখে কিন্তু কারোর কাছে ভালো লাগেনি। বাট যখনই তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছে, স্পেশালি আপনি যদি দেখেন যে ম্যাথিউস যখন টিমে ব্যাক করেছে, শ্রীলঙ্কা টিমটার সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আপনার লাস্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে তারা যেভাবে 325 রান আপনার চেস করে জিতলো, আপনি যদি দেখেন খেলা দেখে কিন্তু কখনোই মনে হয়নি যে এই ম্যাচটাতে আপনার তারা ছিল না, সবসময় তারা ছিল অন দ্য টোজ। আপনার যারা যেভাবে ব্যাটিং করেছে, আমি বলবো যে এক কথায় দুইটা টিমই চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে টুর্নামেন্টের। সবচেয়ে আমি বলবো যে আশার সংবাদ হলো যে আপনার এশিয়ান জায়ান্টরা আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্লাস আপনার এই শ্রীলঙ্কা টিমটা যদি আপনি দেখেন, আমি বলবো যে অবশ্যই দুই এশিয়ান, আমি বলবো যে এশিয়ান নিউ জায়ান্ট, বিকজ একটা বিবর্তনের ভিতর দিয়ে আপনার পাকিস্তান এবং শ্রীলঙ্কা যাচ্ছে। সেখান থেকে উঠে এসে আমি বলবো যে এই ডু অর ডাই ম্যাচে অবশ্যই একটা, আমি মনে করি যে দুই টিমের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং হাই ভোল্টেজ ম্যাচ। একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই, তারপর আবার আপনার সাথে আলোচনায় ফিরছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি, আমি ঢাকা থেকে বলছিলাম, হাবিবুর রহমান। জি হাবিব ভাই বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ, আমরা তো সাকিব ইয়াতে খেলছি, আইপিএল এ খেলছে, ওয়ান ডাউনে খুব ভালো খেলছে। তো সাকিবকে যদি আমরা সাব্বিরের জায়গায় ওয়ান ডাউনে খেলাই, তো সে তাহলে কিরকম হয়? এটা তো আমরা ওয়ান ডাউন নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আমাদের যে 3 নাম্বার ব্যাটসম্যান আমরা অনেক চিন্তা ভাবনা করতেছি। তো সেই জায়গায় যদি সাকিবকে খেলানো, তো সেটা একটা ভালো, মানে কিরকম হয় আর কি। আপনার প্রশ্নটি পেয়েছি আমরা। আসলে দর্শক যে প্রশ্নটি করছিলেন, 3 নম্বর পজিশন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়ে থাকে। 3 নম্বর পজিশনটা এখনো কিন্তু বাংলাদেশ ওইভাবে কাঙ্ক্ষিত কাউকে পায়নি। কিছু কি বলার আছে এখানে? আপনি যদি দেখেন, আমি বলবো যে লাস্ট 2 বছর যদি আমরা বাংলাদেশ ক্রিকেটের দিকে তাকাই, এবং স্পেশালি ওয়ার্ল্ড ক্রিকেটে যে টিমগুলো আপনার ধারাবাহিক উন্নতি করে আছে, তার ভিতরে বাংলাদেশ ওয়ান অফ দেম। এবং আমি বলবো যে হাথুরে সিংহা যে ফর্মুলাতে আপনার এখন টিমটাকে রান করাচ্ছে, বা তিনি চাচ্ছেন টিমটার ইটা করতে, এখন ইজ এ সাকসেসফুল ম্যান। এবং আমরা যতগুলো সাফল্য পেয়েছি তা এই 2 বছরের ভিতরে কিন্তু আপনার বড় সাফল্যগুলো এই সময়টাতে এসেছে। তো আমার মনে হয় যে হি ইজ দ্য রাইট ম্যান টু টেক দ্য ডিসিশন, আপনার যে কাকে কোথায় কখন কোথায় খেলাবেন। হয়তো পরীক্ষা নিরীক্ষা আপনার খুব বেশি হচ্ছে, হয়তো কথা উঠতে পারে বিকজ অফ সাব্বিরকে আপনার 3-6 আমরা সব জায়গায় দেখছি। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এই টিমটা যিনি দেখছেন তিনি
100% প্রফেশনাল একজন লোক, এবং পুরো সিনারিও এই টিমটার পিছনে আপনার একটা বড় স্টাফ কাজ করছে যারা আপনার, এবং প্রফেশনাল স্টাফ, ব্যাটিং বোলিং স্পেশালি জায়গায় যে জায়গাগুলো আছে। আমার মনে হয় যে যেভাবে চলছে আমার মনে হয় দিস ইজ দ্য রাইট ট্র্যাক। আপনার আমি বলবো যে থ্যাঙ্কস টু হাথুরুয়া সিংহা যে বাংলাদেশ ক্রিকেটের একটা বড় পরিবর্তন হয়েছে, এবং থ্যাঙ্কস টু মাশরাফি যে মাশরাফির মতো একটা নেতৃত্ব আমরা পেয়েছি, এবং যার হাত ধরে বাংলাদেশ আজ পরিবর্তনের সাথে এসেছে। অবশ্য দর্শকের চাওয়া থাকতে পারে, বাট আমার মনে হয় যে এই মেজর টুর্নামেন্টে আপনি যদি দেখেন যে প্রথম একটা 84 রানের প্র্যাকটিস ম্যাচে আমরা অল আউট হওয়ার কারণেই কিন্তু ইংল্যান্ডের সাথে কিন্তু আমরা একটা লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে নেমেছি। পরবর্তীতে আমি বলবো যে লাকিলি আপনি সবাই জানি যে আমরা অস্ট্রেলিয়ার কাছ থেকে একটা বৃষ্টির কারণে আমরা ইটে পয়েন্ট পেয়েছি, বাট তারপরে আমি বলবো যে টিমটা দাঁড়িয়েছে যেটা আমরা আয়ারল্যান্ডে খেলেছি সেই ফরম্যাটে কিন্তু টিমটা ব্যাক করেছে, এবং এটা উইনিং কম্বিনেশন হিসেবে আমি বলবো যে দিস ইজ দ্য গুড টিম। আমার মনে হয় না উইনিং কম্বিনেশন ভাঙার কোনো দরকার আছে, এবং যে জায়গাটায় সাব্বির ব্যাট, হয়তো ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার নাম্বার 1 সব থেকে টেকনিক্যাল যে ব্যাটসম্যানটা থাকে, স্ট্রং থাকে এবং নিখুঁত থাকে, আমি বলবো যে সেই জায়গাটা হয়তো সাব্বির নয় এই মুহূর্তে, বাট সাব্বির যদি খেলে তাহলে তখন বাংলাদেশের জন্য কিন্তু যে কোনো একটা বড় স্কোর চেস করা অথবা বড় একটা স্কোর করা খুব ইজি হয়ে যাবে বাংলাদেশের জন্য। রাইট, আমরা আবারও একটু ভারত মানে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে একটু ফিরি। এখানে কাকে এগিয়ে রাখবেন, কারা ফাইনালে সেমিফাইনালে খেলবে? আসলে কোনো সময় পাকিস্তানকে নিয়ে কোনো প্রেডিকশন আপনার কাজ করেনি, আর শ্রীলঙ্কা আমি বলবো যে তারা একটা বিবর্তনের ভিতর দিয়ে এসে আপনার আস্তে আস্তে নিজেদেরকে আপনার মেলে ধরছে, এবং এই প্লেয়ারগুলা যেসব ইয়াং প্লেয়ারগুলো এসেছে এরা যদি আপনার টিমে আর 2-3টা বছর সাস্টেন করে দেন ইট উইল ভেরি গুড টিম আপনার। আর ম্যাথিউস তো আছে আপনার, একটা ম্যাথিউস কিন্তু টিমের চেহারা চেঞ্জ করে দিয়েছে, ম্যাথিউস হ্যাঁ ঢুকেই কিন্তু চেহারা চেঞ্জ করে দিল ক্যাপ্টেন হিসেবে। তো আমি মনে করি যে কুশল পেরেরা, মেন্ডিস, গুণরাত্নে, ইভেন আপনি যদি দেখেন যে মালিঙ্গাকে তারা অনেকদিন পরে প্রায় 2 বছর পরে মনে ব্যাক করেছে ওয়ানডে টিমে আপনার, সব মিলে আমি বলবো যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারপরেও আমি বলবো যে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটাতে আমার মনে হয় শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকার চান্স রয়েছে। এরপরেও যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, ইংল্যান্ডের জন্য কি সহজ হয়ে যাবে কিনা কোনোভাবে ফাইনালে ওঠা? আসলে ক্রিকেট খেলাটা কখনোই মনে হতে পারে অনেক সহজ, কিন্তু আসলে সহজ নয়। আপনি যদি দেখেন যে পার্টিকুলার ডেতে যে মিস্টেকগুলো হয় সেই মিস্টেকগুলো যদি, যেমন যে আমি বলবো আপনার সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার খেলাটাই দেখেন, আপনার যখনই ডট বলের প্রেশারটা হয়েছে সাউথ আফ্রিকা কিছু সিলি মিস্টেক করেছে, 3-3টা প্লেয়ার আপনার রান আউট হয়েছে। তো আপনি এই আউটগুলা কিভাবে বিচার করবেন আসলে খেলার ফর্মে? আমার কথাটা ঠিক ওরকম যে পার্টিকুলার ডেতে আপনার যদি প্লেয়াররা মিস্টেকটা করে বসে তখন ওখান থেকে ব্যাক করাটা খুব ডিফিকাল্ট, এবং ক্রিকেট খেলাটা সবসময় অ্যাজ এ নিউ বল নিউ গেম, এটা আসলে অতীত পরিসংখ্যান আপনার এখানে খুব বেশি কাজে দেয় না। ইংল্যান্ড কিন্তু তার প্রতিপক্ষ যে দলগুলো ছিল নিউজিল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া সরি, এই সবার বিপক্ষে কিন্তু ডমিনেটিং ক্রিকেট খেলেছে। তাদের আসলে হোম কন্ডিশনে তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন? আমরা ওই গ্রুপে পরে আসছি, বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ডের সম্ভাবনা অবশ্যই আপনি বলবো যে আমরা ইংল্যান্ডের কাছে কৃতজ্ঞ, ইংল্যান্ডের কারণে কিন্তু আমরা মানে ইংল্যান্ড যদি ওইদিন হেরে যেত তাহলে কিন্তু আমরা সেমিফাইনালে আসতে পারতাম না, বাট অনেক কিছু সমীকরণের মিলে কিন্তু আমরা আজকে আপনার সেমিফাইনাল খেলছি। বাট ইংল্যান্ড কিন্তু খেলেছে দুর্দান্ত, বিকজ হোম কন্ডিশনে খেলা এবং টিমটাও আপনার ওডিআই ক্রিকেটে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। ওদের আমাদের কাছে হারার পর থেকে ওরা কিন্তু ওয়ানডেতে কিন্তু আপনার ক্রমবর্ধমান উন্নতি করেছে, এবং দে গট ভ্যারাইটি অলসো। আপনি দেখেন উড এসেছে যে 140-তে বল করতে পারে, ফ্লাঙ্কেট রয়েছে, বোলিংয়ে আদিল রশিদ রয়েছে, মঈন আলী রয়েছে, সব মিলে, এবং ব্যাটিং অলরাউন্ডার হলস আপনার অসাধারণ ফর্মে রয়েছে। পুরো ইংল্যান্ড টিমটা একটা হ্যাপি মুডে আছে, এবং যে প্লেয়ারটার যখন পারফর্ম করা দরকার আপনি যদি দেখেন যে ওদের 6 নেমেও বাটলার আপনার অসাধারণ ব্যাটিং করে চলেছে। তো সব মিলে একটা গুড কম্বিনেশন সাইড, যেখানে আপনার ম্যাচ উইনার রয়েছে যারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচ উইন করার ক্ষমতা রাখে। তো সব মিলে আমি বলবো যে নিজেদের পরিবেশ, নিজেদের কন্ডিশন সবকিছু নিজেদের ফেভারে, সো এখানে অবশ্যই ইংল্যান্ড একটা ফেভারিট সাইড। আমরা আরেকটা ফোন নিয়ে নিই, ফোন নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মাসুল রাত। জি। তো যেহেতু সাব্বির মানে আমাদের স্ট্রং ব্যাটসম্যান, তার স্পিড অনেক বেশি, সেই সব শেষ পক্ষে মুসাফির ছয় তাকে 3 নম্বর পজিশনে খেলা হয়।
হ্যাঁ, আপনার প্রশ্নটি পেয়েছি আমরা আমরা এ বিষয়ে আরো আলোচনা করেছি। সৈকতকে সামনে নিয়ে খেলার একটা কথা বলছেন, এটা তো আসলে কতটুকু ফ্রুটফুল হবে বা যৌক্তিক আমার মনে কিনা? হয় যে এই ফরম্যাটে এসে এখন এই মুহূর্তে এই ধরনের চেঞ্জ আসলে টিমের জন্য খুব বেশি সুখকর নাও হতে পারে। যেমন যেরকম ধরেন যে একটা ম্যাজিক আমি বলবো যে মাশরাফি নিউজিল্যান্ডের সাথে করেছে, আপনার সৈকতকে দিয়ে 3টে ওভার বোলিং করে 3টে উইকেট বের করেছে। বাট এটা যদি আপনার না হতো, ক্লিক না করতে, তাহলে হয়তো অনেক বেশি কথা হতো যে কেন তাকে ওই সময় বোলিং দেওয়া হলো, কি হলো। বাট দিস ইজ ক্রিকেট, আপনার ক্রিকেটটা অলওয়েজ গোজ লাইক দ্যাট। আপনার যে কিছু ডিসিশন হয়তো আপনাকে অনেকখানি সমালোচনার মুখে ঠেলে দিবে, আবার কিছু ডিসিশন আপনাকে অনেক বেশি প্রশংসা করাবে। তো সব মিলে আমি বলবো যে এই টুর্নামেন্টে এই সময় এসে আমার মনে হয় না যে ব্যাটিং লাইন আপে খুব বেশি বড় কোনো পরিবর্তন দরকার আছে। আমাদের টপ অর্ডারে যদি সৌম্য, আমরা কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে এসে সৌম্যর কাছ থেকে আসলে ওই ধরনের একটা ইনিংস পাইনি, সাব্বিরের কাছ থেকে একটা ক্যামিও দরকার আছে। তো যাদের কাছে আমাদের পাওনা রয়েছে, সেই পাওনাটা যদি আমরা সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে করতে পারি, তাহলে আপনি দেখবেন যে একটা অন্যরকম সিনারিও আপনার তৈরি হবে আমাদের জন্য। আরেকটা জিনিস কি আপনি খেয়াল করেছেন কিনা ভাই, যেটা হচ্ছে নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেছে যে একদম লেট সুইং হয়েছে কিছু বলে, এবং লেট সুইংগুলিতে তামিম বিট হয়েছে, সৌম্য বিট হয়েছে, সাব্বির বিট হয়েছে। এই লেট সুইংগুলোর কারণে কিন্তু যে কেউ আসলে বিট হতে পারতো, ওখানে মাহমুদুল্লাহ খেললেও ওখানে বিট হতে পারতো। এই সুইংগুলো কিন্তু পরের দিকে কমে এসেছে। তো কোনো ধরনের অ্যাডভাইস থাকবে যে এই সুইংগুলো মোকাবেলা করার জন্য? ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি দেখেন যে ফিউ অফ দেম ক্রিকেটার দ্বারা আপনার বলটাকে মানে সুইং করাতে পারে। আর ইংল্যান্ডের কন্ডিশনে এটা নিয়ে অনেক কথা হয়েছে। ধরেন যে ধরনের উইকেটে আমরা খেলছি, আমরা কিন্তু গতকালও দেখেছি ভুবনেশ্বরের বলে অনেক সুইং ছিল এক ধরনের। আমরা যে ধরনের উইকেটে আমরা খেলছি, ধরেন কন্ডিশনটা বড় এফেক্ট, হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে বাড়ছে। আপনি হয়তো টেলিভিশন এখানে খেলা দেখে আপনার কাছে মনে হতে পারে যে সুন্দর একটা ফ্ল্যাট ট্র্যাকে খেলা হচ্ছে, বাট ওখানে যিনি বল করছেন তিনি জানেন কতখানি একটা উইন্ডের এগেনস্টে যে এসে বল করছে। তো সব মিলে আমি বলবো যে এই কন্ডিশনে বল সুইং করার কথা, বাট আনফরচুনেটলি প্রথম দিকে কিন্তু বল কোনো সুইং করেনি। বাট আমি বলবো যতখানি ম্যাচ গড়িয়েছে আস্তে আস্তে বলাররা স্মার্ট হয়েছে এবং তারা ক্রস সিমে বল করার একটা কারণ আছে হলো, আপনি যদি দেখেন যে এই ধরনের উইকেটে রান যদি আপনি কন্টেইন করতে চান, যে রানটাকে আটকাতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা মেজর লাইনের ভিতরে বল করতে হবে। যে জায়গাটা বল করতে গেলে অনেক সময় বল আপনার ক্রস সিমে করলে এক্সট্রা একটা বাউন্স পাওয়া যায় আপনার উইকেট থেকে, বিকজ এটা হার্ড অ্যান্ড বাউন্স উইকেট। সো এই কারণে বলাররা আপনি দেখবেন যে প্রচুর ক্রস সিমে বল করছে, বিকজ বল যখন সুইং করে না তখন ন্যারো মার্জিনগুলো আপনার ছোট ছোট মার্জিনে আপনার ওখান থেকে প্রচুর রান চলে আসে। দ্যাটস ওয়াই দেখবেন যে টুর্নামেন্টে অনেক বলারই ক্রস সিমে বল করছে, বিকজ অফ বলটা যাতে স্ট্রেট যায়। কারণ এখানে একটু রুম পেলেই আপনার এই ধরনের উইকেটে রান করা খুব ইজি। আরেকটা একটু চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরের কিছু একটা দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের যে জয় বা বাংলাদেশ সেমিফাইনালে ওঠাটা সবকিছু কিন্তু বিশ্ব ক্রিকেটে অনেক বেশি প্রশংসিত। সেখানে একটা দুইটা সমালোচনার কথা উঠে এসেছে। ইমরান খান, পাকিস্তানের 92 বিশ্বকাপ জয়ী অধিনায়ক, উনি বলেছেন বাংলাদেশ সেমিফাইনালে ওঠাতে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির যে আলোটা এটা একটু ম্লান হয়ে গেছে, এটা উনি বলেছেন। আরেকটা কথা একটু যোগ করি, ব্রায়ান লারা একসময় বলেছিলেন বাংলাদেশের মতো দলগুলোর আসলে বিশ্ব আসরগুলোতে খেলা উচিত নয় সেরা 8-এ না থাকতে পারলে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের ম্যাচের দিনই তারা আফগানিস্তানের কাছে কিন্তু 7 উইকেটে হেরেছে ম্যাচ আফগানিস্তানের কাছে এবং তাদের মাটিতে। ওই দলগুলোর অবস্থা এতটা ব্যাকফুটে, তারপরেও ওই দেশের ওই সাবেক ক্রিকেটাররা কেন এরকম আসলে বিদ্বেষী কথাবার্তা বলবে? আসলে এটা যে কোনো কিছু সমালোচনা ভালো, কিন্তু সমালোচনাটা যখন সেটা ব্যক্তি পর্যায়ে চলে যাবে তখন সেটা ভালো নয়। বাট এ গ্রেট প্লেয়ার, আপনার গ্রেট কনসেপ্টে হয়তো কথা বলেছে, বাট তাদের সময় আসলে বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়েছে, প্রচুর চেঞ্জ হয়েছে। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি দেখেন, এবং প্রচণ্ড আমি বলবো যে অনেক সমীহ করে আপনি যদি চলে, একজনের কথাই আসলে খুব বেশি আপনার না করে আমরা যে কাজগুলো করেছি, যে কাজগুলো করলে বাংলাদেশ আজকের বাংলাদেশের অবস্থানে এসে দাঁড়িয়েছে, আমরা সেদিকে ফোকাস করি। আসলে ইমরান খান হয়তো কোন যুক্তিতে কথা বলেছেন তিনি ভালো জানেন, বাট ব্রায়ান লারার যেটা তিনি বলেছেন তিনি ভালো জানেন যে কোন কনসেপ্টে, কোন জায়গায়, কোন প্রসপেক্ট আছে তিনি কথাগুলো বলেছেন। বাট আমরা মনে করি যেটা, যে আমাদের যে কাজগুলো আছে, যদি আমি বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা 9 থেকে 6 এসেছি, আমাদের টার্গেটকে আগামী 1-1.5 বছরের ভিতরে আমরা এখান থেকে 4-3-এ
এই ফরম্যাটে যদি আমরা র্যাঙ্কিংয়ে চলে আসি, নিশ্চয়ই তখন তিনি আর এই কথা বলতে পারবেন না। তখন বলবেন যে এই সেই টিম, যে টিমটাকে দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, এরকম কথা বলতে পারবেন। বাট আমি মনে করি যে মাশরাফি যা করছে বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যা করছে, তারা রাইট ট্র্যাকে আছে। এবং আপনি যদি দেখেন যে সাকিব আল হাসান একটা কথা বলেছে যে এই ইংল্যান্ড থেকে হয়তো বাংলাদেশ টিমের যাত্রা শুধু ঊর্ধ্বমুখী হবে। তো আমরাও আশাবাদী যে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, এখন কোনো টিমই বলতে পারবে না। আমরা নিউজিল্যান্ডের সাথে যে ক্রিকেট খেলেছি, আপনি ওয়ার্ল্ড মিডিয়াতে বা সবখানে যেখানে দেখবেন সেখানে কিন্তু প্রশংসায় জড়েছে। আমরা একটা ছোট বিরতি নিই, বিরতির পর আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করি, পুরোটা সময় আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। আর দুঃখিত, আমি যেটা বলেছিলাম যে রশিদ খান 7 উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজ রানে হেরেছিল। রাইট, ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, উইলা স্পোর্টসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত উইলা স্পোর্টসে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল বিষয় নিয়ে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু ভারত এবং খেলা হবে বার্মিংহামের এজবাস্টনে। আমরা ওই মাঠ এবং ওই স্টেডিয়াম সহ বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হবে তা নিয়ে কথা বলবো একটু। তারেক আজিজ খান, বার্মিংহামে খেলা ওই মাঠে কিন্তু বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তানের সঙ্গে। 341 রান করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ কিন্তু পাকিস্তান 2 উইকেটে জিতে নিয়েছিল 342 করে। ওটা কি আসলে বাংলাদেশ অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিল বলেই কি পাকিস্তান এই সুযোগটা নিতে পেরেছিল? না, আমি ওইভাবে দেখছি না। আসলে প্রস্তুতি ম্যাচ আসলে নিজেদের অনেক কিছু প্রস্তুতি মানে পারফেকশন করার জন্য করে হয়। আপনি দেখেন ওইখানে তামিমের একটা দুর্দান্ত ইনিংস ছিল, পুরো বাংলাদেশ টিমের ব্যাটসম্যানরা রানে ফেরার জন্য। আমি বলবো এই ধরনের উইকেট, এবং আপনি যদি দেখেন যে মূল টুর্নামেন্টেও কিন্তু একই সিমিলার উইকেট আপনার প্রডিউস করেছে আইসিসি। তো এটা একটা ভালো দিক। আমি বলবো যে পাকিস্তানের সাথে হয়তো আমরা হেরেছি, দ্যাট ইজ ডিফারেন্ট, বিকজ এটা মূল টুর্নামেন্টে ঢোকার আগে অনেক কিছু পারফেকশন করে নিয়ে এসে কিন্তু মূল টুর্নামেন্টে ঢুকতে হয়। তো আমি বলবো যে হ্যাঁ, এই উইকেটে আপনার প্রচুর রান আছে, এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ, আমি বলবো যে দুইটা টিমেই আপনার ব্যাটিং লাইন আপ অনেক বেশি স্ট্রং। আমাদের সৈকত পর্যন্ত 8-এ ব্যাটিং করছে, দ্যাটস মিনস আমাদের ব্যাটিং লাইন আপটা অনেক বেশি স্ট্রং। ইন্ডিয়ার যদি দেখি, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ সবসময় আপনার প্রশংসিত, যে তারা যে চেজিংয়ে আপনার অনেক বেশি কমফোর্ট ফিল করে। আপনি যদি বিরাট কোহলির উইকেন হুইল দেখেন অথবা তার স্ট্যাটাস দেখেন যে তার চেজিং এর ক্ষেত্রে তার এভারেজ কত। তো সব মিলে আমি বলবো যে দুইটা হাই ভোল্টেজ টিম। বাংলাদেশকে আপনার কোনোভাবেই ইন্ডিয়া খাতা করে দেখতে পারেন, বিকজ এশিয়ান যদি কোনো জায়ান্ট টিম থেকে থাকে সেটা এখন বাংলাদেশ। আপনি দেখেন ইন্ডিয়া পাকিস্তানের খেলার কিন্তু এটা হারিয়েছে, রংটা হারিয়েছে, একতরফাভাবে ইন্ডিয়া ডমিনেট করছে ওখানে। কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এখন আর সেই একতরফাভাবে ডমিনেট করতে পারছে না। সে মিডিয়াতে হয়তো একতরফা হতে পারে, কিন্তু মাঠের ক্রিকেটে কিন্তু আমরা কিন্তু প্রমাণ করে চলেছি যে আমরা একটা মাইটি বাংলাদেশ। এখন আপনি হয়তো শুনেছেন নাসির হোসেনের কণ্ঠে যে মাইটি বাংলাদেশ, এটা শুনতেও আমাদের কাছে ভালো লাগছে যে বাংলাদেশকে এখন সমীহ করে কথা বলা হচ্ছে। তো সব মিলে আমি বলবো যে বাংলাদেশ অন রাইট ট্র্যাক। আপনি যদি দেখেন যে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা না পর অনেক কিছু পেয়েছি, এবং যে ভাগ্যের ছোঁয়াটা দরকার হয়, আমার মনে হয় যে বাংলাদেশ টিম সে ভাগ্যের ছোঁয়াটা পেয়েছে, এবং যেখানে দরকার ছিল সেখানেই পেয়েছে। তো সব মিলে আমি বলছি আমরা শুধুমাত্র একটা ম্যাচ, দিন শেষে কিন্তু একটা ম্যাচ, এবং এই সেমিফাইনালে ইন্ডিয়াকে পাওয়া আমি মনে করি যে আমাদের জন্য মোরালের একটা বুস্ট আপ। আপনি যদি দেখেন ইন্ডিয়ার সাথে খেলা কিন্তু আমাদের প্লেয়ারও খুব বেশি এনজয় করে, এবং আমরা তাদেরকে সবচেয়ে বেশি চিনি আমার মনে হয়, সবচেয়ে বেশি আমরা এনজয় করি তাদের সাথে খেলাটাকে। আমি বলবো যে এখানে এনজয়, এবং এই দৌড়টা দেখতে আমার কাছে অন্তত ভালো লাগছে যে বাংলাদেশ এখন আপনার সেই দৌড়তে এসে দাঁড়িয়েছে, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ হলে যে সারা ওয়ার্ল্ড যেখানে চেয়ে থাকতো, এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হলে দেখবেন যে সারা ওয়ার্ল্ড ওখানে চোখ নিয়ে তাকিয়ে আছে। তো আমি বলবো যে এখানে কিছু জিনিস পারফেকশন আছে, কিছু মিস্টেক ছিল আমাদের এই চ্যাম্পিয়ন ট্রফিতে, কিছু ছোট ছোট মিস্টেকগুলো করেছি। আমাদের টিম ম্যানেজমেন্ট আশা করি সেই সব ভুলগুলোর দিকে নজর দিবে, এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি, এটা কম্বিনেশনের যে ব্যাপারটা ছিল, তাসকিনের ফিরে আসাটা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট, বিকজ ওর একটা এক্সপেক্টার রয়েছে যে অনেক গতিতে বল করতে পারে, রাইট থ্রু, এবং
ইজ এ ভেরি ইয়াং, আমার মনে হয় সে ডে বাই ডে শিখছে। রুবেল দুর্দান্ত ফর্মে আছে। আমি বলি মুস্তাফিজের শুধুমাত্র কিছুটা, যেহেতু বল ওখানে ওইভাবে গ্রিপ করছে না, তারপরে আমি বলি যে লাস্ট ম্যাচে সে একটা যে বোল্ড আউট করেছে অনেকদিন পরে, একটা ফিরে আসার একটা সুযোগ, এবং মাশরাফি চমৎকারভাবে বল করে যাচ্ছে। তো সব মিলে আমি বলবো যে পুরো কম্বিনেশনে আমার মনে হয় যে বাংলাদেশ টিম যে যে জায়গায় মিস্টেকগুলো ছিল ওগুলো থেকে যদি ভুল করে বেরিয়ে আসে, স্পেশালি সাকিবের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় তৃপ্তিদায়ক। মাশরাফি কিন্তু একটা কথা বলেছেন, বাংলাদেশ যখন সেমিফাইনালে পা রাখলো তখন মাশরাফি একটা কথা বলেছেন যেন আমরা খুব আত্মবিশ্বাস যেন থাকে, কিন্তু আমরা যেন অতিরিক্ত আত্মবিশ্বাসে না ভুগি, এবং ভক্তদেরকে কিন্তু বলেছেন যেন নিজের সংযমটা বজায় রেখে দলকে সাপোর্ট করার জন্য। এই ব্যাপারটা যদি একটু বলেন। অবশ্যই মাশরাফি যেটা বলেছে সেটা আমি বলবো যে সে রাইট কথা বলেছে। আপনি যদি যেভাবে আমরা এসেছি এটাকে যদি আপনি চ্যাম্পিয়ন বানিয়ে দেন তাহলে কিন্তু সেটা অন্যরকম হবে। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। বাংলাদেশ টিম ভাগ্যের ছোঁয়া পেয়ে এসেছে। আপনি দেখেন যে সেই তুলনায় অস্ট্রেলিয়ার দিকে তাকালে কিন্তু তারা হতাশ, বৃষ্টির কাছেই তারা হেরে গেল। তারা কিন্তু 50 ওভার ক্রিকেটই খেলতে পারলো না, টুর্নামেন্ট থেকে আপনার বিদায় নিয়ে নিল। কিন্তু অস্ট্রেলিয়ার টিম তো খারাপ নয়, তারা নিজেদেরকে মিলে ধরার সুযোগ, বাট আমাদের কিন্তু লাখটা ফেভার এনেছে। আপনি দেখেন অস্ট্রেলিয়ার একটা পয়েন্ট কিন্তু সাকিব কিন্তু সাথে সাথে কিন্তু ঘোষণা দিয়েছে যে অস্ট্রেলিয়া সবসময় আমাদের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসছে। তো এই জিনিসটাই যদি মাশরাফি যেটা বলেছে সেটা হলো আপনার আবেগটাকে কন্ট্রোলে রাখা। অনেক সময় অনেক আবেগে অনেক কিছু বলে ফেলে, সেই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য মাশরাফি বলেছে যে জিনিসটাকে প্রফেশনালি নেওয়ার জন্য। আমার মনে হয় যে সে রাইট কথা বলেছে। আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা ঢাকা শহর পুরো দেশে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা একটু একটা খবর দেখে আসি একটু। বৃষ্টিতে ডুবতে বসেছে ঢাকা। রাজধানীর প্রধান সড়ক, যেগুলো এমনিতেই একটু নিচুতে অবস্থিত, ডুবে গেছে ভোর রাতেই। ফলে সকাল থেকে স্বাভাবিক যাত্রায় তা গণপরিবহনের সবচেয়ে বড় বাধা সৃষ্টি করেছে। এর সাথে যোগ হয়েছে রাস্তার সংস্কার কাজে তৈরি হওয়া খানাখন্দের কারণে অচল অবস্থা। ফলে সব মিলিয়ে রাতভর বৃষ্টি এখনো চলছে তাতে দুর্ভোগ নেমেছে প্রায় সবার জন্যই। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সবাইকেই পড়তে হয়েছে এই দুর্ভোগে। রাজধানীর ফ্লাইওভারগুলোতেও যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিটি ফ্লাইওভারের প্রবেশ ও বের হবার পথে লেগেছে গাড়ির জটলা। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণেই এই দুর্ভোগ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে। গতকাল রোববার সকাল 6টা থেকে আজ সোমবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফে 117 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপটির উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সকাল 6টায় ভোলা ও এর আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর ও পূর্বে স্থলভাগের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে সারা দেশে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত চলবে। দর্শক, এই মুহূর্তে মালিবাগ থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সাফিয়াজ রাসনা। আমরা তার কাছ থেকে জেনে নিব মালিবাগ, মৌচাক বা শান্তিনগর এলাকাতে কেমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাসনা, আপনি কি শুনতে পাচ্ছেন? রাসনা, সবশেষ খবর আমাদেরকে জানান। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মালিবাগ এলাকায়। তো আমরা এর আগেও দেখেছি যে রাজধানীতে একটু বৃষ্টি হলেই কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আমরা একটু দেখাতে চাই যে মালিবাগের যেই রাস্তাটায় আমি এখন পাশে দাঁড়িয়ে আছি, মালিবাগ রেল গেটের পাশে, এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে পানিতে কিন্তু রাস্তাটি প্রায় ডুবে গিয়েছে। এবং শুধুমাত্র এই মালিবাগের এই রাস্তাটি নয়, রাজধানীর আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেই রাস্তাগুলোতে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, রাস্তা খুঁড়ে যেখানে মেট্রো রেলের কাজ চলছে, গ্যাসের লাইন বসানো হচ্ছে, পানির লাইন বসানো হচ্ছে, সবগুলো রাস্তা কিন্তু একই ধরনের অবস্থা। এবং সামান্য বৃষ্টিতেই কিন্তু এই যে রাজধানীর এই যে যত এই ধরনের রাস্তাগুলো রয়েছে এবং এই ধরনের রাস্তাগুলোতে যে কাজগুলো চলছে সবগুলো রাস্তাতেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে দুর্ভোগে পড়ছেন, সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে যে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বাস যাত্রী রয়েছেন, ইভেন বাস চালক যারা রয়েছে, যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো
বলো সবকিছু। কেননা আমি একটু আগে শান্তিনগর দিয়ে যখন আসছিলাম তখনও সেখানে দেখছিলাম যে একই রকম অবস্থা কিন্তু সেই রাস্তাটিতে, এবং একটি গণপরিবহন, যেই গণপরিবহনটি মিরপুর থেকে শান্তিনগর যাতায়াত করে, সেই গণপরিবহনটি কিন্তু রাস্তার এক সাইডে, রাস্তার একদিকে উল্টে গিয়েছে। তো আসলে রাজধানীতে একটু সামান্য বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষ যেটা বলছে, সিটি কর্পোরেশন যেটা বলছে যে যতক্ষণ পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ না হচ্ছে, গ্যাসের লাইন, পানির লাইনের কাজগুলো শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জলাবদ্ধতা মেনটেন করা কিন্তু একটু দুষ্কর। তারপরে তারা চেষ্টা করে যাচ্ছেন। এই আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হয়েছে যে সমুদ্রের নিম্নচাপের কারণে কিন্তু এই বৃষ্টিটা গতকাল রাত থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টিটা আসলে কতক্ষণে কমবে সেটি এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে আরও 3 থেকে 4 দিন কিন্তু এই টানা বর্ষণ থাকবে, এবং এর ফলে রাজধানীবাসীর যে ভোগান্তি বেড়ে যাচ্ছে সেটি কিন্তু আসলে ব্যাখ্যা করার মতো অবস্থায় নেই। এখানে যারা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে অফিস করতে হয়, যাদেরকে মিরপুর থেকে শান্তিনগরে এসে অফিস করতে হয় বা মিরপুর থেকে মালিবাগে এসে অফিস করতে হয়, এই সব যাত্রীরা, বিশেষ করে বিভিন্ন যাত্রীরা যাত্রাবাড়ি থেকে আসতে হয়, বিভিন্ন যাত্রীরা কিন্তু তারা পড়ছেন সবচেয়ে চরম দুর্ভোগের মুখে। কেননা এই একদিকে বৃষ্টি আর অন্যদিকে শুরু হয়েছে জলাবদ্ধতা। সেই সাথে মেট্রো রেলে আরেকটি যেটা আমরা বারবার করে বলছিলাম যে মেট্রো রেলের কাজ যেমন একদিকে চলছে, তারপর আরেকদিকে ফ্লাইওভারের কাজ চলছে, এবং পানির লাইন, গ্যাসের লাইন সব কিছু মিলিয়ে কিন্তু কাজগুলো যখন হচ্ছে, এবং সেই কাজগুলো করার ফলে রাস্তায় যে উপাদানগুলো রাখা হচ্ছে, সেই কাজগুলো করতে রাস্তায় যে উপাদানগুলো রাখা হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে সরিয়ে না নেওয়াও এই জলাবদ্ধতা কিন্তু আরও একটি কারণ। কারণ সেই যখন কাজ শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই ম্যাটেরিয়ালগুলো বা সেই উপাদানগুলো সঠিকভাবে সরানোর যেই দায়িত্বটা, সেটি সিটি কর্পোরেশন ঠিকমতো নজরদারি করলেও যারা কাজ করছেন তারা হয়তো অনেক সময় করছেন না। এর ফলে যেটা হচ্ছে এই যে জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং মেট্রো রেল কাজ করার ফলে যেটি হয়েছে যে তারা যে রাস্তাগুলো খুঁড়ছেন সেগুলো কিন্তু পরবর্তীতে আসলে ভরাট করার যেই কাজটি বা আগের মতো করে দেওয়া যে কাজটি, সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে শুরু হয়নি, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় মালিবাগ সহ, শান্তিনগর সহ, মিরপুর এলাকা সহ, মগবাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এই সামান্য বৃষ্টির ফলেই কিন্তু আরও এই পানি যেটা রাস্তার এই জলাবদ্ধতা আরও বেশি করে সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার কাছে মালিবাগ থেকে এই ছিল জলাবদ্ধতার সবশেষ খবর। রাস্তা আমরা শুনছিলাম আসলে শান্তিনগর মালিবাগ মৌচাক এলাকা থেকে। এবার আমরা যাব রিশাদ হাসানের কাছে। উনি আছেন নতুন বাজার এলাকায়, ওখানকার সর্বশেষ অবস্থা আমরা জানবো রিশাদের কাছ থেকে। রিশাদ, কি অবস্থা নতুন বাজার এলাকাতে? দর্শক তার আগে আমরা যাচ্ছি শেখ জায়েদের কাছে। উনি আছেন রাজধানীতে আছেন। শেখ জায়েদ, আমরা জেনে নেব তার কাছ থেকে সর্বশেষ খবর। তাপস, আমি আছি মিরপুরের পল্লবী এলাকায়। এই মিরপুর 11 নম্বর যে এলাকা রয়েছে সেখানে আপনি জানেন যে মেট্রো রেলের কাজের জন্য রাস্তা খোঁড়াখুড়ি করা হচ্ছে, এবং বিশেষ করে সেবা সংস্থার লাইন যেগুলো রয়েছে, গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, এই ফাইবার অপটিক যেগুলো রয়েছে, এগুলো সরানোর কাজ চলছে। যেই স্থানটি দিয়ে মেট্রো রেল যাবে তার থেকে সরিয়ে অন্য স্থানে সরানো হচ্ছে। এই কাজের উপলক্ষে কিন্তু খোঁড়াখুড়ি করা হয়েছে রাস্তা। সেই সাথে এই রাত থেকে মুষলধারে বৃষ্টি, সকালে যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছেন। এখন যানজট কিছুটা কম থাকলেও মানুষজনের দুর্ভোগ কিন্তু কমেনি, কারণ বৃষ্টিতে অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না। যারা এই ফুটপাতে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য সেইভাবে আজকের দিনের মতো এখনও শুরুই করতে পারেননি। তো আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষজন সেই দুর্ভোগের মধ্যে এখনো আছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে মানুষজন খুব দুর্ভোগের মধ্যে আছেন, ছাতা নিয়ে কেউ বের হচ্ছেন, এবং যারা খুব কম সংখ্যক মানুষই কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন। কারণ হচ্ছে যেরকম বৃষ্টি হচ্ছে টানা, এবং রাস্তাঘাট যেহেতু কাটা এবং কাদা পানি একেবারে একাকার হয়ে গেছে, এবং মানুষজন হচ্ছে রাস্তাঘাটে কাদার পাশাপাশি এই মুষলধারে বৃষ্টির যেই ভোগান্তি রয়েছে সেটিতে পড়েছেন।
আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, কয়েকজনের সঙ্গে নগরবাসী যারা দুর্ভোগে পড়েছেন তারা বলেছেন যে রাস্তা যেগুলো খোঁড়াখুড়ি করা হয়, কাটা হয়, সেগুলো আসলে একটা দীর্ঘ সময় নিয়ে করা হয় এবং খোঁড়াখুড়ির পরপরই সেগুলো আবার সাথে সাথে ঠিক করা হচ্ছে না। এই যে এই কাজগুলো দীর্ঘ সূত্রিতা, একটি এই সময় মানে বেশি নেওয়ার কারণে আসলে দুর্ভোগটা মানুষের বেশি পোহাতে হচ্ছে। একই সাথে দেখবেন যে পাশেই হচ্ছে বিভিন্ন এই যে বাজারের যে উচ্ছিষ্টগুলো রয়েছে সেইগুলো ফেলে রাখা হচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী, ময়লা আবর্জনা এগুলো ফেলে রাস্তার বিশাল অংশ দখল করে ফেলা হচ্ছে। একইভাবে হচ্ছে রাস্তা কেটে রাখা হয়েছে, খোঁড়াখুড়ি রয়েছে, তার উপরে এরকম মুষলধারে বৃষ্টি, সব মিলে একটা মানে বড় ধরনের দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যে মিরপুর এলাকায় দিয়ে বিভিন্ন স্থানে ঘুরেছি, আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে সেহেতু এইগুলো যেন দীর্ঘসূত্রিতা না হয় সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য কিন্তু শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ। আসলে নিম্নচাপটি যদি স্থল নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু আরও ভোগান্তি বাড়তে পারে। আবহাওয়া অফিসও তেমনটাই বলছেন। আমরা নতুন বাজার থেকে রিশাদ হাসানের কাছ থেকে জেনে নিব সর্বশেষ অবস্থা নতুন বাজারের গুলশান এলাকার। রিশাদ। এই বৃষ্টির কারণে এবং নিম্নচাপের কারণে আসলে জনজীবনে যে ভোগান্তির সৃষ্টি সেটি কিন্তু হয়ে যাচ্ছে। আসলে এক পশলা বৃষ্টি কিন্তু আসলে যতটা মানুষের উপকার করেছে তার থেকে বেশি কিন্তু আসলে দুশ্চিন্তায় ফেলেছে, কারণ রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে এবং এই প্রতিদিন বাংলাদেশের বা এই ঢাকা শহরের রাস্তাঘাটে যে খোঁড়াখুড়ি, এই খোঁড়াখুড়ির ফলে এবং একই সাথে যে যানজট, এই যানজটের কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু শেষ নেই। এবং একই সাথে যে বিষয়গুলো ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা বলে আসলে ঢাকা শহরের বেশ কিছু জায়গাকে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও তার আশেপাশের জায়গাগুলো কিন্তু আসলে একেবারে যানজটে পরিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একেবারে এখান থেকে উত্তর বাড্ডার কাছাকাছি পর্যন্ত রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকা থাকলেও এরপর থেকে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজটের কারণে কিন্তু মানুষজন যে গণপরিবহন সেটি কিন্তু পাচ্ছেন না। বৃষ্টির দিন ভিজে অথবা ছাতা মাথায় যেভাবে হেঁটে যাচ্ছেন, একেবারে ঝোড়ো বা দমকা হাওয়া থাকার কারণে কিন্তু আসলে তারা ভিজেও যাচ্ছেন এবং একই সাথে মানুষের চলাচলের যে প্রতিদিনের ভোগান্তি এবং একই সাথে গণপরিবহনের যে ভাড়া, এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে মানুষের চলাচলের কিন্তু একেবারে খুব কষ্টসাধ্য অবস্থা হয়েছে। আমরা এখানে আরও দু একজনের সাথে একটু কথা বলবো, তারা আমাদেরকে জানাবেন যে আসলে তাদের এই আজকের দিনে বা বৃষ্টির দিনগুলোতে তাদের আসলে কি ধরনের ভোগান্তি হয়। আসলে বৃষ্টি আজকে খুবই বৃষ্টি, তো সেক্ষেত্রে আসলে আপনাদের কি পরিমাণ ভোগান্তির সৃষ্টি হচ্ছে? ভোগান্তি হচ্ছে সকাল থেকেই তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে ঢাকাতে যানজট বেড়ে যাচ্ছে, অফিস আদালতে যেতে মানুষের খুব কষ্ট হচ্ছে, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতেছে। বৃষ্টিটা স্বস্তির বৃষ্টি, তারপরেও খুব মুষলধারে বৃষ্টি, সবার অফিস আদালত যাওয়ার জনগণের একটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আসলে এমনিতে গণপরিবহনের ভাড়া কেমন নিচ্ছে বা সিএনজি ভাড়া, রিক্সা ভাড়াগুলো কেমন মনে হচ্ছে? গণপরিবহনের ভাড়া, পরিবহনের মালে তো মানুষের একটু সুযোগ চায়, যখনই মানুষের দুর্ভোগ দেয় তখনই ওরা ভাড়া বেশি নিতে চায়। তো সিএনজিগুলোয় 10 টাকার ভাড়া 50 টাকা 100 টাকা যাচ্ছে, আবার রিক্সা ভাড়া বেশি নিচ্ছে, এতে জনগণ অফিস আদালত যাচ্ছে, আমাদের সবার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এর আগে দেখেছি নতুন বাজারে আগ পর্যন্ত রাস্তা আমরা কাটাকাটি দেখেছি, আবার হচ্ছে সামনেও কিছু দূর পর থেকে কাটাকাটি রয়েছে, তো তাহলে আসলে এই রাস্তা খোঁড়াখুড়ির কারণে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আপনি এই নতুন বাজার থেকে বাড্ডা, ওই মেরুল বাড্ডা পর্যন্ত রাস্তা যে খোঁড়াখুড়ি অবস্থা, এটা কিন্তু যানজট হচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে, গাড়ি ঘোড়ার সমস্যা আছে, আমাদের সবাই রিস্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আসলে কতদিন এই রাস্তার কাজ সংস্কার হবে এটা আসলে আমরা কেউ বলতে পারতেছি না। এটা আসলে এটা খুব সরকারের উচিত এটা দ্রুত এই রাস্তার কাজটা সেরে ফেলা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদেরকে তিনি জানাচ্ছিলেন যে আসলে জনদুর্ভোগের যে অবস্থা, সেই জনদুর্ভোগের অবস্থাগুলো কিন্তু জানাচ্ছিলেন এবং একই সাথে আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই রাস্তাটুকু কিন্তু আসলে খোঁড়াখুড়ির ভেতরে ছিল, কিন্তু যেটুকু রাস্তা আসলে খোঁড়াখুড়ির আওতামুক্ত হয়েছে সেটুকু রাস্তা একেবারে ফাঁকা হয়ে গেলেও আসলে
তার একটু দূর থেকে আবার যেসব জায়গায় খোঁড়াখুড়ি করা হচ্ছে বা নতুন করে সুয়ারেজের পাইপ বসানো হচ্ছে সেসব জায়গায় কিন্তু আসলে মানুষের দুর্ভোগের শেষ নেই। এবং একই সাথে আপনাকে আরও একটি বিষয় খুব ভালোভাবে জানিয়ে রাখা দরকার যে আসলে এই বৃষ্টি আসলে স্বস্তির বৃষ্টি হলেও একই সাথে কিন্তু দুর্ভোগ হয়ে এসেছে এই শহুরে মানুষের নাগরিক জীবনে। তো এই ছিল নতুন বাজার এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। রিশাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনছিলাম ঢাকার যে আসলে দুর্ভোগের কথা, এছাড়াও কিন্তু পুরো দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আমরা একটা ছোট বিরতিতে যাব, এরপর আবারও ফিরবো উই লাভ স্পোর্টসের আলোচনায়। দর্শক, আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের মিশন আসলে কতটুকু এগোবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসির কোনো একটা আসরে বাংলাদেশ প্রথম সেমিফাইনাল খেলতে যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন জাবেদ উমর বেলিম। স্বাগত উই লাভ স্পোর্টসে। জাবেদ ভাই, বার্মিংহামে খেলা আমি আর তারেক আজিজ খান আমরা আলোচনা করছিলাম যে এই মাঠে কিন্তু পাকিস্তানের সঙ্গে আমরা 341 রান করেও আমরা ম্যাচ হেরেছি, তারা 342 রান করেছে। আপনিও একটু আগে যেটা বলছিলেন, একটা রানের একটা হয়তো মিছিল হবে, বড় বড় স্কোর হবে, দুই দলেরই কি তা হবে? আপনি কি মনে করেন? দেখেন, বেসিক্যালি ইংলিশ কন্ডিশনে আমরা সবাই যাওয়ার আগে ভয় পাচ্ছিলাম যে বাংলাদেশ যেহেতু অত প্ল্যান নিয়ে যায় নাই বা ট্রাই নেশন খেলেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনাকে জুন মাসে আমি ইংল্যান্ডে অনেকবারই ট্যুর করেছি বা ডোমেস্টিক লোকাল ক্লাব ক্রিকেটও খেলেছি। তো এই সময় যদি ওয়েদার কোনো বাগড়া না দেয়, বৃষ্টি বা মেঘলা বা এছাড়া কিন্তু ওই উইকেটে প্রথমে স্টার্টিং একটু স্ট্রাগলিং করতে হয়, কিন্তু আপনি যখন সেট হবেন, যারা স্ট্রোক খেলা পছন্দ করে তা আপনি কিন্তু ওখানে প্রচুর স্ট্রোক খেলতে পারবেন। আমাদের সাবকন্টিনেন্টে আমরা বলি ব্যাটিং উইকেট, কিন্তু আপনি কিন্তু ধরেন পুল শট বা হরিজন্টাল শট আমরা কম খেলি। তো ওই জন্য আমার কাছে মানে ওইগুলো জায়গায় খেলার সুযোগ, হ্যাঁ না স্কোয়ার কাট পুল আপনি সব মনের মতো খেলতে, আপনি যখন সেট যখন হয়ে যান আপনার মনের মতো স্ট্রোক খেলতে পারেন। তো ওইটাই বলছিলাম যে ওখানে কিন্তু আর যে এখন সাম্প্রতিক সময় বলেন বা গত 7-8 বছর স্পেশালি টি20 ফর্মেট আসার পরও ব্যাটসম্যানের স্ট্রোক খেলার প্রবণতা বেড়েছে উইথ কোনো রানই সেফ না, 310-20 করেও কমফোর্টেবলি জয়লাভ করছে। তো এটা বাংলাদেশ কিন্তু হারলো ম্যাচ, এটা একটা বড় কারণ। এটা বড় কারণ হচ্ছে যে আপনার স্ট্রোক খেলা আপনি পছন্দ করেন আর উইকেট আপনাকে পারমিট করছে। তা আমি মনে করি জি আর একটু যোগ করি, যেটা হচ্ছে আমরা দেখেছি বেন স্টোকস, ইয়ান মর্গানরা কিন্তু ম্যাচ বের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কাছ থেকে। বাংলাদেশের সাকিব বা মাহমুদুল্লাহ যেসব ইনিংস খেলেছেন সবকিছুই ঠিক আছে, কিন্তু প্রথম দিকের যে 5-7-10 ওভারের একটা দেখা গেছে হালকা সুইং হচ্ছে বা লেট সুইং হচ্ছে, যেখানে কিন্তু আমরা সাব্বির এবং সৌম্য তামিম তাদেরকে কিন্তু হারিয়েছি। তো এইখানে কোনো অ্যাডভাইস থাকবে? আপনি একজন ওপেনার হিসেবে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় সার্ভিস এত ম্যাচুর হলে আমাকে অ্যাডভাইস দেওয়া ঠিক হবে না, কিন্তু তামিম যে টাইপের ম্যাচুর ব্যাটিং করছে, খালি যেটা বললাম যে বলার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি, একটা ম্যাচে সেঞ্চুরি, একটা 95 এরপরে তো আর একটা ম্যাচে তো ওটা হতেই পারে। আমি মনে করি যে ওই জায়গাটা খালি একটু, কারণ তামিম আর সৌম্য যে টাইপের ব্যাটিং করছে বা স্পেশালি তামিমের কথা বলি বা সাকিবের কথা বলি, তো সিম হিট করে, তো ওই 2-4-10 বল যখন খেলে ফেলে আমরা ওই জায়গাটা মানে আনকমফর্ট জোন থেকে কমফর্ট জোনে চলে যাবে ওটা। কিন্তু আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশ টিম যে ক্রিকেট খেলছে এত ডিপ চিন্তা করা উচিত না, একদমই সিম্পল। আর যেভাবে লাস্ট ম্যাচ খেলেছে ইটস এ ট্রিমেন্ডাস প্রেশার। যদি বলি রিয়াদের কথা, সাকিব তো নো ডাউট সাকিব আমরা একটু মানে ওইভাবে জ্বলে উঠতে পারছিল না, আমরা আশা করছিলাম সাকিব কখন জ্বলে উঠবে, তো ওটা ও এক্সেপশনাল জ্বলে উঠেছে আমি মনে করি। তো এই জন্য নেক্সট ম্যাচে এত ডিপ চিন্তা করা উচিত না, সিম্পলভাবে যাওয়া উচিত। হয়তো আমরা যারা গণমাধ্যমে কথা বলি বা লেখালেখি করি বা যেটাই এখন যে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং,
হয়তো কমেন্টস অজান্তে হলে তাদের কানে যায়। তা আমার বিশ্বাস ওরা যে টাইপের, এটা এই জন্য এক্সপিরিয়েন্স কেন বলে যে অনেক কাজে লাগে, কারণ ওরা ওই হ্যান্ডেল, ওই প্রেশার হ্যান্ডেলটা, ওই প্রেশারটাও হ্যান্ডেল করতে পারবে। কারণ যেহেতু মাহমুদুল্লাহকে যদি কথা বলি যে আপনি ও যেভাবে ব্যাটিং করছে, মিউজিক্যাল চেয়ার অনেকজন বলছে, অনেকেই বলছে যে শ্রীলঙ্কা থেকে পাঠানোর পর একটা যেটা আমি পার্সোনালি ফিল করি যে একটা এস্টাবলিশড প্লেয়ারকে এভাবে ডিস্টার্ব করা ঠিক না, কেন এটা কাছের লোকরাই কিন্তু এই ডিস্টার্বটা করে দেয়। মাথায় রাখতে হবে, কেন আপনি নতুন প্লেয়ার একটা সুযোগ দেওয়া খুব ইজি, কিন্তু একটা এস্টাবলিশ প্লেয়ারকে বাদ দিলে ওকে আবার নেওয়া আসা টাফ। আর একটা এস্টাবলিশ প্লেয়ার হতে লাগে 8-10 বছর, যেটা যদি মুশফিকের ক্ষেত্রে বলেন, যদি মাহমুদুল্লাহ বলেন, যদি আপনি সাকিবের কথা বলেন, মাশরাফি আছে, সবাই। তো এই জন্য আমি মনে করি যে এক যুগ লেগেছে। এক্স্যাক্টলি, আমার সাথে ডেবু হয়েছিল মুশফিক, সাকিব সবারই। তো ওইটাই বলছি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম যে ক্রিকেট খেলছে, স্পেশালি এই লাস্ট ম্যাচ, যে মানে আমরা জয়লাভ করে বলে বলছি না, 30-3 বলে বলছি না, যে প্রেশার ছিল সাকিবের উপর, যে প্রেশার মাহমুদুল্লাহ, কারণ মাহমুদুল্লাহ তার ব্যাটিংয়ের ওই জায়গায় স্থির ছিল না, তাকে ব্যাটিং আসতে হলো 15 বল বাকি, 20 বল বাকি, ওই জায়গায় তারা প্রুভ করার বিগ অপরচুনিটি। আমি যেমন দোয়া করছিলাম যে মাহমুদুল্লাহ 70-80 করুক বা 50-60 করুক, কিন্তু আমি কখনো ওইভাবে দেখি না যে মাহমুদুল্লাহ এত কোয়াইট, কমফোর্টেবল, সেন্সেবল, সব কিছু মিলিয়ে। ইভেন সাকিব কিন্তু আগেও 100 করেছে, টেস্ট ম্যাচে 200 করেছে, কিন্তু ইজ এ ভেরি এগ্রেসিভ। মানে সে কখনোই, আর ওর ইন্টারভিউতে প্রকাশ পায়, ও ডাইরেক্ট বলে কি আই এম লাইক দ্যাট। কিন্তু ওই দিন আবার একদম, মানে এর আগে একটা ইনিংস খেলেছে টেস্ট ম্যাচে, যেটা 100 করেছে 200 মারার পর, তখন ওই সাকিব চেঞ্জ, কিন্তু এখন তো আরও চেঞ্জ। তো এটা যখন এই প্লেয়াররা যখন এই টাইপের ইনিংস খেলবে, তখন যতই বড় দল হোক, হয়তো আমরা চিন্তা করছি, আমিও যেমন পার্সোনালি চিন্তা করেছিলাম যে আমাদের এগেনস্টে সাউথ আফ্রিকা আসলে ভালো, কেন যেহেতু আমরা কম খেলি, কম বুঝি, আমরা ভালো খেলবো, নো ডাউট 1 নম্বর দল। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে প্রচুর রিড করে, আমরাও তাকে রিড করি, কিন্তু একটু মেন্টাল অজান্তে হোক, আমি বলছি না যে হয়, কিন্তু অজান্তে আসে যে ওদের বিরাট কোহলি বা ওদের আশ্বিনকে খেলতে হবে, কিন্তু ওইখানে সাউথ আফ্রিকা নিয়ে হয়তো এটা চিন্তা করতাম না। তাহলে আমার বিশ্বাস প্লেয়াররা এটা সেমিফাইনাল চিন্তা হয়তো অজান্তে আসবে, কিন্তু তারা একটা নতুন ফ্রেশ ম্যাচ হিসাবে খেলবে, আর যে বিশ্বাসটা আছে ওইটা যাতে এক্সিট করবে। তারেক ভাই, আমরা আরেকটু ওনার সাথে আলোচনা করে নিই, যেটা হচ্ছে আমরা কিন্তু পাকিস্তান ম্যাচে 341 রান করার পর তারা 342 করেছে আমাদের বোলারদের বিপক্ষে। আমরা কিন্তু ইংল্যান্ডকেও বোলিংয়ে কিন্তু 325 করতে দিয়েছি। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে হয়তো ওরকম ভাবে বল করতে পারি নাই, তারপরেও কিন্তু তারা ম্যাচে এগিয়ে ছিল, এবং শেষ ম্যাচে এসে আমরা হয়তো কিছুটা কামব্যাক করেছি বোলিংয়ে, আমরা কিন্তু 270-এর মধ্যে আটকে রাখতে পেরেছি নিউজিল্যান্ডকে। আমাদের বোলারদের জন্য কোনো অ্যাডভাইস থাকবে? তারা স্লোয়ার করবে, ক্রস সিম বল করবে না সুইং কোন দিকে দিবে, কোনো ধরনের অ্যাডভাইস? দেখেন ওখানেও মানে হয় কি, আমি যাওয়ার আগে যেহেতু আমাদের খুব ম্যাচুরড বোলার, যদি মুস্তাফিজের সাকসেস উইথ অত খেলা না, কিন্তু তারপর ইঞ্জুরি থেকে আসছে। মাশরাফি যাওয়ার আগে একটা টোন দিয়েছিল, ইভেন্ট ট্রাইনার্সে যাওয়ার আগে, কে জাস্ট খালি আপনাকে নিজেকে একটু চেঞ্জ করে, এখানে এক্সট্রা করার কিছু দরকার নাই, ঠিক আছে? এখানে তো ওইটা একটা। আমি মনে করি লাস্ট ম্যাচে যে বোলিং করেছে আমাদের নো ডাউট সাকিব আর মাহমুদুল্লাহ যে ব্যাটিং করেছে, মানে ইস আউটস্ট্যান্ডিং, কারোর সঙ্গে মিলিয়ে আমরা পার পাবো না, কিন্তু ওখানে টোন সেট করেছিল কিন্তু আমাদের বোলিং ওই জায়গাটা আমরা একটু মানে ছন্দ বলেন বা কনফিডেন্স বলেন বা রাইট এরিয়াস, যে হিট দ্য বল, যে সিম, যে তারেক আরও ভালো বলতে পারবে, তো ওই জায়গাটা কিন্তু ওইভাবে আমরা করছিলাম না, আমাদের সাকসেস হচ্ছিল বোলিংটা ইংলিশ কন্ডিশনে। কিন্তু লাস্ট ম্যাচে যেভাবে বোলিং করেছি আমি মনে করি আমি মোর দেন হ্যাপি। এটাই আমরা ইন্ডিয়ার সাথে, হয়তো ইন্ডিয়া যে দল স্ট্রোক খেলা পছন্দ করে, ওদেরকে আরও টাইট, যেহেতু আপনি যখন একটা ব্যাটসম্যান যখন এগ্রেসিভ থাকে, তখন আপনি রাইট এরিয়াস বোলিং করেন, আপনার আউট করার অপরচুনিটি বেশি আসে। তাহলে ইন্ডিয়া নো ডাউট অনেক ম্যাচিউর দল, কিন্তু আমরা যেভাবে ম্যাচিউর খেলছি লাস্ট ম্যাচে, এটার যদি আমরা ওইভাবে ইন্ডিয়াকে চিন্তা না করে ওইভাবে যে আমরা এক্সিট করি, আমার মনে হয় বোলিংটা ইনশাআল্লাহ ভালো হবে। আপনি যদি দেখেন, একটু ছোট করে বলি যে ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কা কিন্তু দেখেন 325 রান করে ফেলেছে, সেই বোলিং অ্যাটাকে কিন্তু আবার সাউথ আফ্রিকা আপনাকে বেঁধে ফেললো। দ্যাটস মিনস এটাকে করে হলে আপনার রাইট ম্যাচ এরিয়াতে আপনি কতটুকু নিজেকে প্রিপারেশন নিয়ে নিজের কনফিডেন্সটাকে রাইট থাকে, এই ধরনের উইকেটে আপনি ছোট ছোট মার্জিনে আরোতে অনেক রান হবে, আপনাকে এক্স্যাক্টলি একটা লেন্থ এন্ড লাইন দিয়ে বল করে যেতে হবে, এবং আমরা কিন্তু ক্রমাগত যদি ডট বল করতে পারেন, তাহলে এখানে উইকেট টেকিং করার একটা এই অপরচুনিটি তৈরি হবে। আর এক্সপার্টরা আমরা দেখেছি প্রতি ওভার বা 2-3 ওভার যাওয়ার পরপরই আসলে পিচ ম্যাপ দেখাচ্ছে যে কে গুড লেন্থে বেশি বল করতেছে, কে শর্ট বল করতেছে। গুড লেন্থে যারা বল করতেছে তাদের কিন্তু উইকেট আসছে না, আপনাকে রাইট এরিয়াতে আপনাকে বল করতেই হবে। আপনি যদি দেখেন, যেটা জাভেদ ভাই সবসময় বলেছে, জাভেদ ভাই এই ধরনের উইকেট কিন্তু চাইলেও কিন্তু
পাওয়া যায় না, যে ধরনের উইকেট আমরা ইংল্যান্ডে পাচ্ছি। তো এটা একটা যেমন অ্যাডভান্টেজ আছে, যেমন ডিসঅ্যাডভান্টেজ আছে। বলারদের জন্য প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। আপনি যদি দেখেন সবসময় আমি বলবো যে বলাররা অনেক চালাক এবং তারা জানে বিপরীত একটা কন্ডিশনে নিজেকে কিভাবে খাপ খাওয়াতে হয়। আপনি যদি দেখেন যে তাসকিন কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলোতে প্রচুর রান দিয়েছে, কিন্তু লাস্ট ম্যাচটাতে সে যখন সুযোগ পেয়েছে সে তার ভুলগুলো থেকে বের হয়ে এসে চমৎকার একটা লাইন লেন্থ এবং আমাদেরকে ব্রেক থ্রু দিয়েছে। ঠিক পাশাপাশি আমি বলবো যে সাকিবের বোলিংটা আপনি যদি বলেন লাস্ট ম্যাচ কিন্তু সে ফিরেছে, যে সাকিবকে নিয়ে অনেক কথা হয়েছে, বাট আমি মনে করি যে চ্যাম্পিয়ন বোলার এবং বাংলাদেশ আমি মনে করি রাইট ট্র্যাকে আছে। এবং জাভেদ ভাই যেটা বলছে যে বাংলাদেশ ইন্ডিয়া, আমি বলতেছি এটা ইন্ডিয়া পাকিস্তানের মতো একটা দূরত্বে। ব্যাটসম্যানদের জন্য এক কথায় কি ধরনের আসলে ব্যাটিং করা উচিত এক কথায়? আমি মনে করি বাংলাদেশকে একদম 50 ওভার ব্যাটিং করা উচিত। আমরা যে স্ট্রোক খেলা পছন্দ করি, বাংলাদেশ 50 ওভার খেলে 280 290 একটা অপরচুনিটি আসবে 310। ধন্যবাদ। আমরা বাংলাদেশের বোলারদের নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন্ডিয়ান বোলারদের কিভাবে মোকাবেলা করতে পারবে এটা এক কথায়। অবশ্যই একটা গেম প্ল্যান থাকতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে এই কন্ডিশনে এবং এই ধরনের ফ্ল্যাট ট্র্যাকে 5 ওভারের একটা ছোট ছোট গেম প্ল্যান নিয়ে যদি এগোনো যায়, অনেক ধন্যবাদ উইলা স্পোর্টসে। আসলে আজকে আমরা সময় কম পেয়েছি, বৃষ্টি আমাদের অনেকটুকু সময় কেড়ে নিয়েছে, তারপরেও আমরা আশা করি বাংলাদেশ সামনে যে ম্যাচটা এটাতে অনেক ভালো করবে, আমাদের প্রত্যাশার ও বেশি করবে, আমরা এই প্রত্যাশাই রাখলাম। ধন্যবাদ। উইলা স্পোর্টসে আজ এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী আয়োজন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।